হাই এভরিওয়ান, আমি অরিত্র। তো এখন আমার সাথে রয়েছে ডাইনি ওয়েব সিরিজের ডাইরেক্টর, ক্রিয়েটর নির্ঝর মিত্র। নির্ঝর, ওয়েলকাম টু আড্ডা উইথ অরিত্র। কেমন আছো? থ্যাংক ইউ। কেমন লাগছে সাকসেসটা দেখে? বিকজ ডাইনি নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, প্রত্যেকের পছন্দ হচ্ছে। তো কেমন লাগছে সাকসেসটা এনজয় করছে কেমন? হ্যাঁ, খুবই ওটাই ভালো লাগছে। এই টপিকটা নিয়ে আমি একটু একটু মানে চিন্তায় ছিলাম প্রথমে, বিকজ টপিকটা খুব ভায়োলেন্ট, ব্রুটালিটি আছে। তো সাকসেস দেখে মানে লোকজন দেখছে, এটা দেখে খুব ভালো লাগছে এবং খুব পজিটিভলি নিচ্ছে এবং রিভিউটা যেগুলো পাচ্ছি বেশ ভালো লাগছে। তোমার রিভিউটা আমি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, শুক্রবার দিন রিলিজ করলো, আমি শনিবার দিন সকালে এই ওয়াচড ইট। তো ভালো লাগছে। নির্ঝর, আমাকে একটা জিনিস বলো যে মানে আমার মনে আছে যখন জি এর স্লেটটা লঞ্চ করলো প্রথম, যখন জি বানাচ্ছিল, তোমাদের শিকারপুর আসেনি তখনও, তারও আগে সেই তাজে একটা সেই ইভেন্ট হচ্ছিল মনে করো, তখন তোমার সাথে আমার দেখা হয়েছিল। তো কৌশিক গাঙ্গুলি তখন তোমার ব্যাপারে খুব বলছিলেন যে উনি যেহেতু ওটার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন ওই শোটা, তো উনি বারবার বলছিলেন যে এই কাজটা খুব ভালো হবে, সবাইকে বলছিলেন। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে তুমি আউটসাইডার, তুমি বাইরে থেকে এসছো এবং তোমার মোস্টলি যাদের সাথে তুমি কাজ করো, তোমার যে টিমটা বা অ্যাক্টার্সও যাদেরকে কাস্ট করছো, ডাইনি তো আমরা দেখছি খুব নতুন সেট অফ অ্যাক্টার্স এন্ড অল। তো এবার সেখানে মানে জি এর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে একটা ইনোভেটিভ ব্যাপার ছিল, একটা অন্য মিলিউ তুমি ধরেছিলে। ডাইনির ক্ষেত্রে যে জিনিসটা আরো ভায়োলেন্ট নেক্সট লেভেলে নিয়ে গেছো, অন্য মিলিউতে যাচ্ছ। তো এবার প্ল্যাটফর্মের তো একটা নিজস্ব সেট অফ রুলস থাকে যে আমি এরকম টাইপের শো করব, ফিমেল সেন্ট্রিক হলেও তার একটা টেমপ্লেট হবে। তো সেখানে প্ল্যাটফর্মকে কনভিন্স করার ব্যাপারটা কি করে হচ্ছে? মানে বারবার তুমি মানে, কারণ তুমি এখন মাল্টিপল প্রজেক্টস করছো হইচইয়ের সাথে, দুটো ওয়েব সিরিজ আছে তোমার, মানে ডাইনি রিলিজ করে গেছে, বীরঙ্গনা রয়েছে, আবার একটা ছবিও করছো তুমি। তো এই কনভিন্সিং মানে এই ব্যাপারটা কিভাবে হচ্ছে যেখানে তুমি এত ভাইলেন্ট একটা, বিকজ একটা শর্ট আছে, একটা একটা মহিলার গলা পুরো কেটে যায়। সো হাউ ইউ আর কনভিন্সিং দ্য প্ল্যাটফর্ম? থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। মানে আমি ভাবছিলাম যে এইটা কারণ হইচইয়ের যে টেমপ্লেট, মানে যেটাকে আমরা বলি কোট আনকোট টেমপ্লেট আছে, সেটার বাইরে গিয়ে তো এবার আমার প্রসেসে আমি শিকারপুর রিলিজ হয় আমার 2023 জানুয়ারি ফেব্রুয়ারি এরকম। তারপরে আমি আমি মূলত বিজ্ঞাপন করি। বিজ্ঞাপনের কাজগুলো করার সময় ডাইনির লেখাটা হলো, লিখে তো তার মধ্যে কথা হচ্ছিল যে হইচইয়ের সাথে যে কি করব, কোন প্রজেক্টটা করব ওদের ক্রিয়েটিভ টিমের সাথে। তারপরে পিচ করি ডাইনি প্রথমে। এবার ডাইনির পিচে আমার ফার্স্ট পিচে যেটা ছিল যে মানে একটা সন্দেহ ছিল লোককে, যখন আমি কাউকে এটা গল্পটা বলবো, তোমাকে বলি বা যে কাউকে বলি, দর্শককেও বলি বা প্রডিউসারকে বলি, প্রথমে একটা কোয়েশ্চেন, এখনো এরকম হয়? হ্যাঁ, এরকম কি এখনো ঘটে সমাজে? এইটাও মানে আমার একটা প্রেডিকশন ছিল যে আমি যখন পিচ করব, তো এই কোয়েশ্চেনটা আমার কাছে প্রথমে আসবে যে এরকম কি সত্যি হয়। তো আমি যদি এই পয়েন্টটাতে কনভিন্স করতে পারি আমার প্রডিউসারকে যে না, এটা সত্যি হয়, এখনো হয়, এবং মানে ধরো 2023-এ লাস্ট হয়েছে, তাহলে পরেই আই থিঙ্ক পিপল অর মাই প্রডিউসার অর এভরিবডি উইল গেট কনভিন্স যে, তো সেটাতে আমাকে সাপোর্ট করে আমার রিসার্চ। তো রিসার্চে প্রথমে একটা যে প্রেজেন্টেশন ধরো দিই, যেটা আমরা প্রডিউসারকে বা ক্রিয়েটিভ টিমকে চ্যানেলে, সেটার প্রথমে কোনো প্লট ছিল না। মানে জেনারেলি কি আইনা নাটশেল বা জনরাটাকে ডিফাইন করলাম বা ক্যারেক্টার ওতে গেলাম, ওগুলো কিছু ছিল না। ওটার একদম প্রথম 3-4টে স্লাইড ছিল এটাই যে এটা এখনো প্রচন্ড পরিমাণ হয় এবং হোয়াট ইজ ইট অ্যাবাউট। হ্যাঁ, কারণ ডাইনি নাম শুনলেই মনে হবে প্রথম ভূতের গল্প। সো ইট ইজ নট অ্যাট অল আ ভূতের গল্প, এক নম্বর। হ্যাঁ, ইট ইজ আ ঘোস্টলেস হরর টু বি স্পেসিফিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা, যে এটাতে আমি কোনো সোশ্যাল ডকুমেন্টারির মতো করে এটা ট্রিট করব না। এবং তৃতীয়ত যে এই জিনিসটা কিরকম ভাবে হয়, এখনো কতটা হয়, 2023 সালে লাস্ট গুগল করলেই দেখা যাবে। তো এইটা ওয়াজ দ্য প্রেজেন্টেশন। এবং আমার এখনো মনে আছে, মানে শ্রীকান্ত মেহতাকে যখন আমি পিচ করি, হি টুক দ্য ল্যাপটপ। হ্যাঁ, মানে আমি প্রথমে পড়া শুরু করলাম, বলে আমাকে দে, আমি লেট মি চেক ইট আউট। তো চেক করে 7 থেকে 10 মিনিটের মধ্যে চলো করতে হ্যাঁ। সো দ্যাট ওয়ে। এবার প্রত্যেকটা প্রজেক্টের পিচিংটা আলাদা হওয়া উচিত আমার মনে হয়, অ্যাকর্ডিং টু দ্য প্রজেক্ট। তো ডাইনির ক্ষেত্রে দ্যাট ওয়াজ দ্য আইডিয়া টু পিচ। ডাইনির ক্ষেত্রে তোমার রিসার্চ ওয়ার্কটা তোমাকে হেল্প করেছে? হ্যাঁ, মানে দ্যাট ওয়াজ, মানে গল্পটা পরে, এটা যে হয় এবং গল্পটা ছোট করে বলি সেটা পরে আসছি।
প্রথমে এটা যে হয় এবং এখনো যে এই জিনিসটা নিয়ে একটা কাজ হতে পারে এবং কিভাবে জনরাটা আমি ভাবছি, ট্রিটমেন্টটা কিরকম, সার্ভাইভাল ড্রামা, এই জিনিসগুলো ওয়াজ অন দ্য ফার্স্ট 5 to 7 স্লাইড। এবং সত্যিকারেরই এটা শুধু মানে হইচই, আমি তিনজনের নাম নেবো, শ্রীকান্ত মহতা, সেরা ব্যানার্জি অ্যান্ড সৌম্য মুখার্জি। সো মানে দে সাপোর্টেড প্রজেক্ট এ লট। তো তারপরে বীরাঙ্গনা হয়, চোর পুলিশ হয়, ডাকাতবাবু। সো ফার্স্ট ওয়াজ ডাইনি, চোর পুলিশ, ডাকাতবাবু এন্ড বীরাঙ্গনা আমরা অনেকটা পরে, তখন ডাইনির পোস্ট প্রোডাকশন হচ্ছে, দেন এইগুলো হুক হয় এক এক। আচ্ছা, তাহলে বীরাঙ্গনার ক্ষেত্রে হোয়াট ওয়াজ দ্য পিচ? বীরাঙ্গনার ক্ষেত্রে দ্য ইন্টারেস্টিং থিং ইজ, বীরাঙ্গনার মানে আমাদের যেটা প্রসেসে, আমি, সায়ক, নীলাঞ্জন, আমরা তিনজনে একসাথে লিখি। এবার বীরাঙ্গনা আমাদের মানে জার্মটা আমাদের না, এটা কোয়েলের লেখা। ও শ্রীজীব নামে লেখে, এই সন্তান লাস্ট ওর লেখা। সো এই আইডিয়াটা আমাদের আসে আমার কাছে হইচইর তরফ থেকে আফটার ডাইনি। মানে ওরা ডাইনিটা দেখে দে থট দ্যাট বীরাঙ্গনার মধ্যে একটা প্রজেক্ট মানে আমি ট্যাকেল করতে পারবো, তো গ্রো করতে পারবো। আমার একটাই শর্ত ছিল যে মানে এরকম না যে আমি রেডি স্ক্রিপ্টে কাজ করতে পারি না, একদম তুমি আমার একটা স্ক্রিপ্ট দিলে কালকে বা 10 দিনের মধ্যে শুট করতে হবে, আমি এটা পারবো না। আমাকে যদি আইডিয়া লেভেলে তুমি ইনভলভ করো, দেন আই ক্যান ভিউ ইট। আর মানে আমার যারা তিনজন আমরা লিখি, তো আইডিয়াটা আমার পছন্দ হয়। আইডিয়াটা ওয়াজ অলরেডি approved by many people, স্পেশালি শ্রীকান্ত মহতা। সো দেন আমরা ওটাতে কাজ করি, স্ক্রিপ্ট হয়, কাস্টিং হয়, অ্যান্ড 25 থেকে শুট করবো, শুটিং শুরু হবে আর কি। তো এবার প্রত্যেকটার আলাদা। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা। তো এবার আমাকে একটা জিনিস বলো নির্ঝর, যে তুমি যে এই যে ধরো এইটার ব্যাপারে তুমি জানতে পারলে, যে তুমি ইউ হ্যাভ লট অফ রিসার্চ ওয়ার্ক, যে এইটার ব্যাপারে আমার কাছে ইনফরমেশন আছে, এই প্রথাটা এখনো রেলিভেন্ট, হোয়াট এভার। এবার এটাকে কোন মানে এই গল্পটাকে, এই সেম বিষয়টাকে তো মানে মাল্টিপল জনরা থ্রু দিয়ে বলা যেতে পারে। ওয়াই ইউ চোজ দিস পার্টিকুলার জনরা, যে আমি একটা লোকেশনে চলে যাব, সেই লোকেশনের মধ্যে একটা আটকে পড়েছে, সেখানে অ্যাটাক হচ্ছে বাইরে থেকে, এবং সেটার মধ্যেই পুরো জিনিসটা বলবো? কারণ এই ধরনের জনরাতে অ্যাডভান্টেজ তো আছে, যেটা থ্রিলার অ্যাটেনশন গ্র্যাব করে রাখে, ঠিক আছে। মানে এই জনরাটা ইন্ডিয়াতে পপুলার করেছে লোকেশ কানাগরাজ ক্যাদি বলে ছবিটার মাধ্যমে, ঠিক আছে। তারপরে আরো একটা ছবি হয়েছে ম্যাক্স বলে, রিসেন্টলি একটা ছবি হয়েছে। হ্যাঁ, আর বিদেশে এটা খুব পপুলার জনরা, এবং জন কার্পেন্টার বহু আগে ছবি করেছিল অ্যাসল্ট অন প্রিসিং 30। হ্যাঁ, সো এবার তুমি আমাকে বলো যে এই জনরাটার, এই টেমপ্লেটটার মধ্যেই বসালে এটা কখন ঠিক করলে, মানে এটা কিভাবে ঠিক করলে? মানে দেখো, এইবার মজার বিষয়, এই গল্পটার আইডিয়াটা আমাদের ভাবা ছিল 2014-15 না আরো আগে হবে, 13 গল্পটার একটা আইডিয়া ছিল আমাদের। কারণ আমাদের ওইদিকে, আমার বাড়ি জলপাইগুড়ি, সায়ক, নীলাঞ্জন, ওদের তিনজনেরই বাড়ি আমাদের পাশাপাশি। তো ওখানে এখনো এই চা বাগানের পুলি বেল্ট গুলোতে, হ্যাঁ, এরকম ধরনের ঘটনার খবর পাওয়া যায় এবং আমরা ছোটবেলা থেকে শুনেছি। শুনে আমাদের একটা এরকম আইডিয়া ছিল যে, আর দুই বোনের জিনিসটা খুব মজাদার, দুই বোনের মানে লতা পাতা বা পাতা লতা, এটা আমার মার আর মাসির রিয়েল নেম। সো হ্যাঁ, এটার মধ্যে একটা পার্সোনাল ওইও আছে। হ্যাঁ, মার আর মাসির রিয়েল নেম। তারপরে আর আরেকটা মজার হচ্ছে যে তারাও মানে আমার মা আর মাসি দুজনেই ওই 1 মাসের অন্তরে পালিয়ে বিয়ে করেছিল ওই 90। ওকে, সো এই সবগুলো নিয়ে মানে শিকারপুরের ক্ষেত্রেও ছিল, মানে নিজেদের এক্সপিরিয়েন্স, পিছলা ভূতটা যেরকম ছিল। তো এক্ষেত্রে এই বেশ কিছু জিনিস একসাথে ফিউজ করে তৈরি হয়। তো লতাপাতা নামটা ছিল পালিয়ে যাবে, হ্যাঁ, তাদের ফ্যামিলি ডিসপিউটটা তৈরি করা হয় আলাদা করে। তো এরকম একটা ছিল, এবং পালিয়ে যাবে, ব্যাক করে আসবে, এসে 14-15 সালে যেটা আইডিয়া ছিল যে এসে ওই ওই ফার্স্ট এপিসোডের এন্ডটা মেবি সেকেন্ডের শুরুর দিকটা অব্দি ভাবা ছিল যে বাঁচাবে, বাঁচিয়ে নিয়ে কোথায় যাবে এটা ওয়াজ নট ইন দ্য প্ল্যান তখন। তারপরে মনে হলো যে লেটস ডু ইট লাইক দ্যাট। মানে ওখান থেকে একটা হতে পারে যে ওখান থেকে অনেকগুলো আউটডোর মাল্টিপল লোকেশন, মানে এখান থেকে বেরিয়ে ধরো ট্রেনে করে একটা কোথাও যাচ্ছে, গাড়ি করে একটা কোথাও যাচ্ছে, সেটা একটা হতে পারে। আদারওয়াইজ আরেকটা হতে পারে যে একটা জায়গায় গিয়ে ঢোকালো অবভিয়াস রিজন, মানে কোথায় নিয়ে যাবে, প্রথমে একটা হসপিটালের খোঁজ করবে, লন্ডন থেকে ফিরে এসছে, নেটওয়ার্ক পাচ্ছে না, পুলিশ নেই, তো হসপিটালের খোঁজ করে হসপিটালে যাবে, তাহলে ওখানেই স্টপ করি গেমটাকে। দেন
কি করে করা যায়। এবং এরকম না কিন্তু যে মানে এখন স্পয়লারও হবে না, যে ধরো মনির ক্যারেক্টারটা তখনই ভাবা ছিল। সো দ্য প্রসেস ওয়াজ যে ফেসে গেলাম, এইবার আমি কি কি ভাবে আরেকটু টেনশন বাড়াতে পারি, কি কিভাবে আবার বাঁচতে পারি, কি কিভাবে করতে পারি, কি কিভাবে। সো মানি হাইস্ট ওয়াজ অলসো ভেরি মাচ লাইক যে ট্রোপস গুলো বলো, তো তখন এরম ভাবে ভাবা হয়েছিল যে বাইরে থেকে অ্যাটাক করলো, তাহলে ভেতর থেকে কি রিটালিয়েশন হবে। তো দেন আমরা ফিগার আউট করে 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 স্লোলি এটাকে তৈরি করা হয়। না, খুবই ইন্টারেস্টিং হয়েছে, তোমার স্ক্রিন প্লেটা খুব টাইট হয়েছে। বাট মানে একটা আমার ক্রিটিসিজম ছিল যে এই দুই বোনের মধ্যে যে সম্পর্কটা, যেটা ছোটবেলায় কিরকম ছিল, সেটা তুমি জাস্ট মানে সিরিজ অফ ফ্ল্যাশেস এ দেখিয়ে বেরিয়েছো। তো ওটাকে তুমি একটা আলাদা করে একটু সিন ধরে একটু ডেভেলপমেন্ট দিলে না কেন? দিলাম না ইন দ্য সেন্স, একটা এখন বোঝা যায়, হয়তো কাজ করার সময় সব সময় বোঝা যায় না, এখন রিভিউজ আসলে বা লোকের কথা শুনলে মনে হয়, আমার মনে হয় যে মানুষের আরেকটু ওই যে পাস্ট যে দুটো টাইম লাইন হচ্ছিল সেই টাইম লাইনটা আরেকটু দেখতে চাওয়ার একটা ইচ্ছা তৈরি হচ্ছে, সেখান থেকেই এই জিনিসটা আমার মনে হয় আসছে। এবং কারণ আমরা যখন লেখা হচ্ছে, প্রথমে যেটা হয়েছিল যে ফার্স্ট মানে আমরা ভুল না করলে 11th ড্রাফটে আমরা শুট করতে যাই। তো ধরো ফার্স্ট 6-7 ড্রাফট অব্দি আমাদের কিন্তু কোনো বোনেদের ইমোশনস ছিলই না, কারণ আমরা তখন শুধু ট্রোপের উপরেই কাজ করে যাচ্ছিলাম, যে ভেতর থেকে ঢুকে আসবে, একে মেরে দেবে, তারপরে এইটা একটা হবে। সো ইট ওয়াজ অনলি থ্রিল 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 পয়েন্ট পয়েন্ট করে করে। তারপরে মনে হলো যে না, এখানে যদি ইমোশনলেস হয়ে যায় তাহলে তো স্টোরিটা বিল্ড হবে না। তখন ওটার মধ্যে ইমোশন দিয়ে বোনের জিনিসগুলোকে হাইলাইট করা, ফ্ল্যাশব্যাক গুলোতে যাওয়া, বাচ্চাগুলোকে ইনক্লুড করা, কারণ বাচ্চাদের টাইম লাইনে ফ্ল্যাশব্যাক গুলো বেশি ওয়ার্ক করবে রাদার দেন যদি ওই দুজনের টাইম লাইনটাই বড় বয়সটায় দেখায়। সেইটা করতে করতে আজকে মানে ধরো 11 ড্রাফটে গিয়ে এই জায়গাটা এসছে। বাট মানে করার সময় কিন্তু আমার খুব একটা মনে হয় না, আমার মনে হচ্ছিল যে 5, মেবি হয়তো এখন বাইরে ওপর থেকে দেখলে বোঝা যায় যে 5 নম্বর এপিসোডটা হয়তো সবচেয়ে বেশি এক্সপ্লোর করা যাচ্ছে ইন টার্মস অফ ফ্ল্যাশব্যাকস এন্ড ইমোশনালি কানেক্ট হওয়ার গুলো। সো দ্যাট ওয়াজ দ্য প্রসেস মানে। আর ইভেন আমি মানে এই জানগুরুর ক্যারেক্টারটাও এত ইন্টারেস্টিং যে ওরও যে মানে ও কিভাবে এক্স্যাক্টলি কিভাবে এই গুরু হয়ে উঠেছে, ওই লোকেলের কি গুরুর মাথা হয়ে উঠেছে, ওটাও আমার মানে হ্যাঁ জানতে হ্যাঁ ইচ্ছে হ্যাঁ করলো অ্যাজ এন অডিয়েন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটারও একটা জার্নি আছে, মানে ওইটারও যে মানে ইন দ্য সেন্স ও প্রথমে ওরকম হয় না, এবং সেটাও রিসার্চের থ্রু এসেছিল আমাদের কাছে, যে কিরম ভাবে কেন হয় প্রথমত, মানে একটা মহিলাকে আমি লেবেল কেন করব ডাইনি বলে। এবং জাঙ্গুরু জাঙ্গুরু তুমি যদি গুগল করো যে ডাইনি ইভেন্টস গুলো পাবে, জাঙ্গুরুর শব্দটা উঠে আসবে। জাঙ্গুরু মানে হচ্ছে ওদের ওখানকার মোড়ল, এরম টাইপের মোড়ল বা ভগবানই বলা যায়, কারণ ওরা তো সেরকম ভাবে কোনো ভগবানে বিশ্বাস করে না যারা আদিবাসী ওখানকার লোকেরা, ওরা ধরো বিভিন্ন রকমের টোটেম পুজো করে। তো ওদের একটা লোক থাকে যে ওদের সবকিছু নির্ধারণ করে, তার কথাই মানে। এবার জেনারেলি দেখা যাচ্ছিল যে দুটো ক্ষেত্রে ওরা মহিলাদেরকে টার্গেট করে, একটা হতে পারে যে তাদের শারীরিকভাবে পেতে চায়, আর দ্বিতীয়ত হচ্ছে সব মারা গেছে, তাদের কেউ নেই, এবার তার প্রচুর জমি জমা প্রতিপত্তি, সেইগুলোকে ক্যাপচার করতে চায়। তখন দুটোকে ইনফিউজ করা হয়, যদি দেখা যায় যে এটার ক্ষেত্রে দুটোই আছে, মানে প্রথমে শারীরিকভাবে পাওয়ার একটা ইচ্ছে জন্মায়, পরবর্তীতে যখন বাড়ির সবাই মারা যায় জাপানিজ এনসেফালাইটিসে, তখন গিয়ে জমি জমাটা নিয়ে ও ধীরে ধীরে বড় হয়। এবং যে কালচারটা হয় বা যে পলিটিক্সটা দেখানো হয়েছে, যে ধীরে 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 গ্রামের মধ্যে ছড়াচ্ছে এবং আবার ওই একটা লোককেই অপবাদ দিল। তো জাঙ্গরুর ক্যারেক্টারটা সেই রিসার্চের থ্রুই এসছে, কারণ আমাদের কাছে কোনো এরকম রিয়েল লাইফ আমরা চোখে তো দেখিনি, মানে এরকম কোনো ক্যারেক্টার বা ওই রকম প্রত্যন্ত একটা অঞ্চলে গিয়ে তাদের জীবনটা কিরম ভাবে চললো সেইটা তো আমরা কখনো দেখিনি, বা তাদের রাইজ আর ফলটা দেখিনি। হ্যাঁ, সিনেমায় আমাদের দেখেছি প্রচুর ক্যারেক্টারের রাইজ আর ফল, সেটার সাথে একটা আমাদের মিল আছে, কিন্তু তাদের পলিটিক্সটা রিসার্চের থ্রুই আসে। যেটুকু মানে এসছে, যেটুকু দেখাতে পেরেছি, সেটা যতগুলো খবর আহ আমি কিছু জনের সাথে কন্ট্যাক্ট করার মানে তুমি চেষ্টা ওর করি মধ্যে যারা। কোনো ফিকশন অ্যাড করে আলাদা কিছু মানে করতে যাওনি, না, তুমি আলাদা যেটা ছিল আলাদা available। ফিকশন, হ্যাঁ না হ্যাঁ আলাদা ফিকশন অ্যাড করি, কারণ খুব রিস্কি হয়ে যেত আলাদা ফিকশন অ্যাড করে, মানে যদি আমি আলাদা ফিকশন অ্যাড করতাম, কারণ আমার কাছে ডেটা নেই। আমার একটা এইও ভয়ও ছিল যে সত্যিকারের এই ঘটনাগুলো হয় নাকি, কতটা সত্যি খবরের, কারণ আহ, মানে উইচক্রাফট প্রহিবিশন অ্যাক্ট যেটাকে বলে, সেটা ওয়েস্ট বেঙ্গল মানে এখন মানে শুরু হয়েছে বা মানে চেষ্টা করা হচ্ছে
জিনিসটাকে ওই এক্সিকিউট করার, এটা নেই ওয়েস্ট বেঙ্গলে, বা মানে ছিল না বহুদিন ধরে। তো কোনো উইচক্রাফট প্রহিবিশন অ্যাক্টের আন্ডারে এই কেসেস গুলো মানে ওই পড়তো না। ধরো যাকে মারা হচ্ছে ডাইনি বলে, সেগুলো ধরো অ্যাসল্টে থানায় গেল, যেরকম ঝাড়খণ্ডে আছে, বা ধরো গুজরাটেও আছে, বা বিভিন্ন আরো স্টেটস গুলোতে আছে। তো সেই জায়গাটাতে একটা রিস্কি হয়ে যায় যদি আমি একটা এরকম রিয়েল ইভেন্টকে নিয়ে কাজ করি, রিয়েল ঘটনাকে নিয়ে কাজ করি, সেখানে ফুল একটা ক্যারেক্টারাইজেশনটাতে খুব বেশি পরিমাণ নিজের মশলা ঢুকাই, আমার মনে হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হতো। তো যতটা রিয়েল রাখা যায় রিসার্চের থেকে, এবং বেসিক কিছু পলিটিক্যাল যে টুল গুলো ইউজ করা, তো সেগুলো ইউজ করে তৈরি করা হয়। আর তুমি আমাকে বলো যে অ্যাকশন, তুমি মিমি চক্রবর্তীকে দিয়ে অ্যাকশন করিয়েছো, তো সেইটা কি ছিল, মানে কি ব্রিফ ছিল? এবং খুব র এবং রিয়েল অ্যাকশন রয়েছে, মানে তুমি ওভার দ্য টপও চলে যাওনি, আর মানে দারুণ লাগছে আর কি। ওটার মধ্যে একটা ব্যাপার আছে যেখানটা ওই ছেলেটির সাথে মারামারি হচ্ছে, ওই হসপিটালের মধ্যে সবকটা নার্সও অ্যাটাক করছে, ওই সিনটা স্টেজিংটা খুব ভালো হয়েছে। তো ওটার পিছনে মানে কি ছিল যদি একটু বলো। অ্যাকশনটা তো একটা তো প্ল্যান ছিল, যে কারণ এতটা যদি মাউন্টিং হয়, ইন অ্যান্ড আউট ইন অ্যান্ড আউট ইন অ্যান্ড আউট লাস্টে, এবং ভিলেনেরও মাউন্টিং যদি এরকম ভাবে হয়, তাহলে লাস্টে ভিলেনকে মারতে হবে, মানে আমাদের হিরো ভিলেনকে মারবে, এটা তো বেসিক আমরা জানি। এবার সেক্ষেত্রে আর আমার একটা জিনিস মনে হচ্ছিল যে অ্যাকশন না শুধু হাত পা চালালাম বা আমি স্লো মোশনে শট নিলাম প্রচন্ড পরিমাণে, তাহলে হয় না। অ্যাকশন পিসটার মধ্যেও যদি একটা গল্প থাকে, হ্যাঁ, মানে গোটা অ্যাকশন পিসটার মধ্যে একটা ন্যারেটিভ যদি থাকে, ক্যারেক্টার গুলো যেভাবে ইনভলভ, যেরকম তখন ইনক্লুড করা হয়েছিল যে হাত দিয়ে যে বাগনকটা দিয়ে মারে, সেই বাগনকটা যখন ওই ওই মানে মনি বলে ক্যারেক্টারটা বার হয়, তার হাত থেকে পড়ে যায়, তারপরে গিয়ে সেই বাগনকটাই আবার এই খুঁজে পায় মাটিতে মার খেতে খেতে। তো এই জিনিসটাকে তখন সাজানো হয়, মানে অ্যাকশনটাকে ট্রিট করা হয় যে একটা আলাদা এপিসোডের মতো করে, যাতে সেটারও একটা আলাদা গল্প থাকে, ভিতরে যাচ্ছে বেরিয়ে আসছে, হ্যাঁ, পড়ে যাচ্ছে আবার উঠছে, মারছে, ওপর থেকে যে মেয়েটা আগে মার খেয়েছিল সে এসে প্রথমে অ্যাটাক করছে, তারপরে বাকিরা স্লোলি স্লোলি ইনভলভ হচ্ছে। তো অ্যাকশনটার ডিজাইনিং এর আগে পার্ট মানে মাথায় ছিল যে অ্যাকশনটাকে আগে একটা গল্পের মতো করে ট্রিট করি, লেটস বিল্ড আ স্টোরি ইন দ্য অ্যাকশন, দেন তারপরে কি মুভমেন্টস হবে। এবং যে ছেলেটি এই মানে মধু, আসল ছেলেটি মানে যে করেছে চরিত্রটি, মাইঠাল বলে ক্যারেক্টার চরিত্রের নাম, সে অ্যাকশন টিমেরই ছেলে। তাকে তুমি হ্যাঁ, তাকে তুমি হয়তো আবার প্রলয়তে দেখতে পাবে। একটা অ্যাকশন ছিল না, কাদার মধ্যে তোমাদের মারপিট অ্যাকশন করে, কোরিওগ্রাফি কে করেছে? কলকাতাতেই। ওর নাম হচ্ছে বনিশ বলে একটি ছেলে, এবং আচ্ছা ওর আচ্ছা, টিম মনীষ ছিল, আচ্ছা, ওদের টিম করেছে, আচ্ছা। ওদের টিম করেছে। এবং এই ছেলেটির নাম মধু, তুমি ওকে দেখবে কাদাতে একটা মারপিট করেছিল, কাদার মধ্যে আবার প্রলয়তে একটা মারপিট ছিল শুরুতেই, ছোট বাচ্চা যখন দুটো ছিল, ওই ছেলেটিকে আমি মনে হয়েছিল দেখে যে ও পারবে, তো ওকে নিয়ে এসে প্রথমে তো অ্যাকশন তো পারবেই, তো ওকে অ্যাক্টিং এর ওয়ার্কশপ করিয়ে, এবং এই যে নার্সরা বা বাকি যারা নার্স আছে তারা প্রত্যেকেই অ্যাকশন টিমে, তারা আচ্ছা, প্রত্যেকেই হার্ড কোর্স মানে একদম প্রপার অ্যাকশন টিমের থেকেই কাজ করা, তারা বাহ। অ্যাকশন ওই করে। তো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, মানে নার্সদেরকে, কারণ আমার দরকার ছিল যে লাস্ট অ্যাকশনটাকে ডিজাইন করার জন্য তাদেরকে, মানে একটা হয় যে নর্মাল লোককে গিয়ে আমি বললাম যে তুমি অ্যাকশন করো, তুমি ওটা ভেঙে পড়ো, তুমি এখান থেকে গিয়ে ওকে মাথা ধরে টানো, তার থেকে অ্যাকশনের লোকটাকে নিয়ে অ্যাক্টিং শেখানোটাই ওয়াজ ইজিয়ার ইন টার্মস অফ প্রসেস। তো সেইভাবে তখন করা। আর তুমি এটা কি মানে কোনো সিজন 2 ভেবেছো, নাকি এটা লিমিটেড সিরিজ, এটা এখানেই না, গল্পটা এটা শেষ? হবে হবে না, হ্যাঁ হ্যাঁ হবে, এটার কোনো সিজন 2 মানে গল্প ওয়াইজ তো নেই, মানে সত্যি ভাবা নেই। না, আমার বিয়ে, থিমেটিক কিছু এ নিয়ে যদি আরেকটা করা যেতে পারে, স্পিরিচুয়াল সিকুয়েল টাইপ। হ্যাঁ 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 হ্যাঁ, সেরকম মানে সেরকম একটা করা যেতে পারে, সেরকম মানে থিমটা নিয়ে করা যেতে পারে, বা সার্ভাইভাল টপিকটার উপরে কাজ করা যেতে পারে সেরকম ভাবে, কিন্তু এখনই ইমিডিয়েটলি ভাবা নেই। রেসপন্সের উপরেও এটা একটা ডিপেন্ড করবে যে কিরকম হবে। আমার মনে হয় করলে পারে সার্ভাইভাল টার উপরেই করা উচিত, মানে কাইন্ড অফ বিভিন্ন রকমের সার্ভাইভাল আর সোশ্যাল ইস্যু একটা দিয়ে যদি ক্লাব করা যায় তো সেটা করা যেতে পারে। আর আমাকে একটা জিনিস বলো যে তুমি শিকারপুরের ক্ষেত্রেও তোমার কাছে স্টার ছিল, অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি, দুজন স্টারকে হ্যান্ডেল করছিলে। এখানে মিমি চক্রবর্তী ছিল যে কমার্শিয়াল সিনেমার হিরোইন। তো সে এই, আর তুমি কম্পারেটিভলি নিউ, মানে ম্যাডে অনেকদিন ধরে কাজ করছো, বাট এটাতে নিউ। সেখানে তাদের মানে মানে আমরা এটা শুনি যে স্টারদের সাথে একটা সেটের মধ্যে স্টাররা একটু নিজেরা ডিকটেট করতে পছন্দ করে, বেশি শর্টস দিতে চায় না ইত্যাদি।
সেই ব্যাপারটা মানে কিভাবে এ করলে, মানে হ্যান্ডেল করলে? আমার না, এটা আমাকে শিকারপুরের ক্ষেত্রেও আমারই কোয়েশ্চেন এসেছিল, এখানেও এসছে, এবং আমি জানি চোর পুলিশ ডাকাত বাবুর ক্ষেত্রেও আসবে, কারণ ওখানেও সিনেমা এবং প্রথম সিনেমা। তো আমার একটা জিনিস মনে হয় কি, প্রিপারেশন যদি ভালো হয়, সিরিজের ক্ষেত্রে হয়তো এখন আসবে না, বীরাঙ্গনার ক্ষেত্রে কারণ সন্দীপ্তের সাথে আমি আগে কাজ করেছি, সিনেমাটার ক্ষেত্রে তো ডেফিনেটলি আসবে। বাট আমার একটাই থাকে, প্রিপারেশন যদি তোমার ভালো হয় না, মানে কিছুই না, মানে ধরো যারা স্টার, তারা তোমায় সেটে গিয়ে জাস্ট জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি ভাবছো, সেটা ঠিক ভাবছো কিনা, আজমালে বলে না বেসিক্যালি। সে যদি একবার বুঝে যায় যে না, এই যে করছে প্রপার কনফিডেন্টলি, ও জানে কি করতে হবে, এবং প্ল্যানিংটা আগে পড়াশোনাটা ওরম থাকে, তাহলে পরে আমার মনে হয় না, তাকে একবার বলে দিলাম যে দেখো আমি এখান থেকে এই শটটা নেবো, পরের শটটা এভাবে ভাবছি, তোমার এই জায়গাটা এরকম হবে। এবং তার আগে যেহেতু আমি প্রত্যেকের সাথেই, তার আগে শিকারপুরের ক্ষেত্রেও কৌশিকদার সাথে, অঙ্কুশদার সাথে, স্যান্ডির সাথে এবং বাকি সবার সাথে আমি অনেকবার ওয়ার্কশপ করি, দেখা করি, স্ক্রিপ্ট পড়ি, তারা কি পিচে অ্যাক্টিংটা করবে সেটা ভাবার চেষ্টা করি বা শুনি। তো একটা কমফোর্টেবল সিচুয়েশন তার আগেই তৈরি হয়ে যায়। সেটে গিয়ে কিছু কিছু সময় হয়তো তারা জিজ্ঞাসা করলো যে কিরম ভাবে তুমি ভাবছো, আমি বললাম আমি এরম এরম ভাবে ভাবছি। যেরকম অ্যাকশনটাতে ভাবার আমাদের কিছু ছিল না, আমরা দুদিন আগে রিহার্সাল করেছিলাম, আমরা জানি কি করতে হবে উইথ ডিওপি, যে ক্যামেরা এখানে থাকবে, এভাবে তুমি মুভ করবে, ওখানে গিয়ে এইভাবে এরকম ভাবে করবো। এবং লোকেশনটা আমাদের যেহেতু ফাইনাল ছিল, তো আমরা যে স্টুডিওটাতে বা অ্যাকশন টিমের একটা স্টুডিও হয় নিচে, ওদের ওই বেডিং করা থাকে, ওখানে গিয়ে আমরা ছবি, মানে ধরো পিলার গুলোর পজিশনিং গুলো ব্লক করে দিয়ে বাকি জায়গাগুলোতে আমরা আগে রিহার্সাল করেছিলাম। তো আগে যদি একটু প্রিপারেশন নেওয়া থাকে, তো ওখানে গিয়ে আই থিঙ্ক কনফিউশন, কারণ আমাদের শুটও খুব কম টাইমে করতে হয়, মানে আমাদের এখন তো 14 ঘন্টায় শুট, মানে সিরিজের ক্ষেত্রে, এবং যে টাইম বা বাজেট আমরা পাই তাতে ওখানে গিয়ে এইসবের না, আমার মনে হয় যতটা কম করা যায়, আগে যতটা প্রি প্রোডাকশনে টাইম নাও, পড়াশোনা ভালো করে করে নাও, আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করে নাও, দেন গো অ্যান্ড জাস্ট এক্সিকিউট প্রপারলি। সো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, এন্ড দ্যাট উইল বি দ্য প্ল্যান। মানে সেটা বীরাঙ্গনার ক্ষেত্রে সেটাই করা হচ্ছে। মানে আজকেও আমি এই জাস্ট ঢুকলাম, সকালে টেক রেখি ছিল, তো সবকটা লোকেশন ঘুরে আমি সন্দীপটার সাথে বসে এক রাউন্ড অফ স্ক্রিপ্ট রিডিং এন্ড কিছু ওয়ার্কশপ করে দেন এটা করছি। তো এই প্রিপারেশনটাই ইজ মেইন, মানে ওখানে গিয়ে তাহলে আর সমস্যা হয় না। নির্ঝর, এবার আমাকে একটা কথা বলো, যে ধরো তুমি, মানে তুমি তো এখন মানে নতুন ডেবিউ করলে এবং ব্যাক টু ব্যাক ভালো কাজ হাতে আছে, ভালো ব্যাকিংও পাচ্ছ, প্ল্যাটফর্ম ভালো পাচ্ছ। তো এবার একটা জিনিস হয় কি, একটা স্ট্রাগল থাকে মানুষের, যে আমি প্রথম কাজটা কিভাবে করব, সেটার একটা স্ট্রাগল থাকে। এবার সেকেন্ড স্ট্রাগলটা থাকে হচ্ছে হাউ টু মেনটেন দ্যাট, যে যেটা আমি অ্যাচিভ করে নিয়েছি, হাউ টু মেনটেন দ্যাট। সেকেন্ড স্ট্রাগল ইজ মোর ডিফিকাল্ট। সো সেইটা কিরকম প্রেশার লাগছে, যে আর ডাইনি সাকসেসফুল হয়েছে, এত লোকে দেখছে, ভালো বলছে, তো আমাকে নেক্সটটা ওই লেভেলে এক্সপেকটেশন লোকের থাকবে, যে বীরাঙ্গনার থেকেও এক্সপেকটেশন ওরকম থাকবে, সিনেমাটার থেকে ওরকম এক্সপেকটেশন থাকবে। সো সেটার কি প্রেশার? মানে আমার তো শিকারপুরও খুব লোকজন দেখছিল, ব্যানার পড়েছিল, এখানেও এটার ক্ষেত্রেও তাই হয়েছিল। তো এটার মানে তো প্রসেস ওই আগে বললাম যে, মানে প্রেশার একটা জিনিসেই রিলিজ হয় আমার ক্ষেত্রে, দ্যাট ইজ আমার গ্রাউন্ড, মানে কতটা আমি নিজের কাজ করলাম আমার প্রজেক্ট, তাতেই আমার প্রেশার রিলিজ হয়। মানে আমার ওরম ভাবে কোনো প্রেশার, মানে প্রেশার তো হয় অবভিয়াসলি, মানে সবাই ভালো বললো পরেরটাও যাতে ভালো বলে, এই প্রেশারটা যে কোনো মানুষেরই হয়। না, আমার ক্ষেত্রে এটার অপারেট করার বা এটাকে ডিল করার একটাই ওয়ে, দ্যাট ইজ এফোর্ট। মানে আমি ডাইনিতে যে এফোর্টটা দিচ্ছি, যদি আমার প্রেশার বাড়ে, আমি এফোর্টটা একটু বেশি দেবো, যাতে আমার মনে হয় যে না ঠিক আছে, আর একটু বেটার হচ্ছে, লোকেশনটা একটু ভালো, আরেকবার গাড়ি নিয়ে যাই। আমি আপলোড করব ডাইনির ক্ষেত্রে ছবিগুলো, আমার যেরকম সবগুলো ফ্রেমের প্রত্যেকটা, মানে ধরো এই যত খুনিয়াবাড়ি যে ফ্ল্যাশব্যাকস গুলো ছিল, বা ডাইনির যে লোকেশন গুলো ছিল, সে সবকটা লোকেশনে আমার গোটা এডি টিম এন্ড ডিওপি গিয়ে প্রত্যেকটা ফ্রেমে ধরো 3টে ক্যারেক্টার আছে, 3জনের পজিশন করে আমার ব্লক 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 করে রাখা। এক্স্যাক্টলি। এখন তো মোবাইলে লেন্সিং অ্যাপ পাওয়া যায়, আগে তো চোখে দিয়ে দেখতেও তো এখন দরকার নেই, মোবাইলে লেন্সিং অ্যাপ পাওয়া যায়, ভিডিও করা যায়। তো সেটা করলাম। ওখানে গিয়ে তো আমার আর এটা ভাবার না যে আমি কি করব, কোথায় ক্যামেরা বসাবো, কত লেন্সে যাব, আমাকে তো প্রি প্রোডাকশনে টাইমটা দেওয়া। তো আমি বীরাঙ্গনা যদি আমার টেনশন হচ্ছে, তো আমি আরেকটু এফোর্ট দেবো। তো সেই প্রসেসটাতেই আমার মনে হয় যে পোস্ট প্রোডাকশন আরেকটু মিউজিকটা ভালো করে করার চেষ্টা করি। বীরাঙ্গনাতে যেরকম আমার একটা চ্যালেঞ্জ, যদি সত্যি চ্যালেঞ্জ বলো, বীরাঙ্গনা নিয়ে কথা হচ্ছে যে ডাইনির মিলিউটা আমার নর্থ বেঙ্গলের, জলপাইগুড়ি
খুনিয়াবাড়ি, নর্থ বেঙ্গল দেখাচ্ছি, শিকারপুরটা। বীরাঙ্গনাটা হচ্ছে কলকাতার একটা গল্প, সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমি কলকাতায় থাকি, মানে আছি বেশ কিছুদিন হলো, বেশ কিছু বছর হলো, কিন্তু কলকাতাটাকে আমি কিভাবে দেখবো, কতটা নিজের মতো করে দেখাতে পারবো, ইজ আ চ্যালেঞ্জ। সেইটাতে কাজ করছি আলাদা করে, যে সাউন্ড ডিজাইনিং এর ক্ষেত্রেও সেটা হবে, শহরের অ্যাম্বিয়েন্স যেরকম হয় আর এখানকার অ্যাম্বিয়েন্স যেরকম হয়, তো ওইভাবে করা। চোর পুলিশটা আবার আমার যেরকম এখনো অব্দি ভাবা আছে নর্থ বেঙ্গল মফস্বলের গল্প, সো সেটা নিয়ে একটা অন্যরকম প্রিপারেশন আছে, পরে ভাববো। কারণ সিনেমার রিদমটাও আলাদা হয়, রাইটিং এর থেকেই সেটা ডিসাইড হয়। ওটা কমেডি মনে হয়, মোস্ট প্রবাবলি পোস্টার দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, এইটা খুব কঠিন, মানে ইটস ভেরি, মানে খুব ছোট করে বলা যায় না চোর পুলিশ ডাকাত বাবুকে, নামটাও খুব ট্রিকি। না ঠিক আছে, বাট যখন ছবিটা দেয়ার ইজ আসবে আ তখনই আমরা লট কথা অফ বলবো। ফান, লট অফ ফান। আর তুমি আমাকে বলো তোমার বন্ধুর কথা, তোমার কো রাইটার প্লাস বন্ধু যে এখানে ডাক্তারের চরিত্র করেছে, সায়ক, হি ইজ আ সায়ক, সায়ক। সুপারস্টার, মানে কি প্রেজেন্স, হ্যাঁ, আমার দারুণ লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। মায়ানগর এখন ফাইনালি রিলিজ করেছে, ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, অনেকেও দেখেছে লোককে। হুম। তো তুমি তার ব্যাপারে একটু বলো। হ্যাঁ, সো সায়ক মানে রন্টি, আমি তো আমাদের ছোটবেলা মানে সায়ক নীলাঞ্জন আমি, মানে আর রন্টি, সায়ক নীলাঞ্জন পাপাই, আমি ডোডো আমার ডাকতাম, নির্ঝর। তা আমাদের মজার বিষয় কি, আমরা সিনেমার জন্য আমাদের বন্ধুত্ব হয়নি না, আমরা স্কুল কলেজে আগে বন্ধু, তারপরে আমরা ওখানে প্রথমে লিটল ম্যাগাজিন ভাবলাম করলাম, লিটল ম্যাগাজিন হলো, তারপরে শর্ট ফিল্মস, দেন ইভেনচুয়ালি ফ্যামিলি সাপোর্ট করে আমাদের সবাইকে, and আমরা একসাথে এসে বাকি এখন তো সবাই মানে প্রোডাকশন ডিজাইনার শালিনী, কস্টিউম অদ্রিজা, তুষার ভিএফএক্স, মৈনাক মিউজিক, হ্যাঁ এরা কোড ধরো জলপাইগুড়ির যারা, কলকাতার তারপরে কিছু টিম হয়, সবাই মিলে। যেটা তুমি আসছিলে, আমি এই একটু ইমোশনাল হয়ে গেলাম তোমার এই কোয়েশ্চেনটাতে, যে সায়ক। না আমি হ্যাঁ বলছিলাম সায়ক। তোমার মানে বন্ধুকে নিয়ে আর কি, মানে তোমার বন্ধুর এত ভালো প্রেজেন্স শায়কের, মানে আমার হুম, এত ভালো লেগে, স্পেশালি যখন ওর হুম, বউকে ধরে হুম, আনে এবং ও পুরো হুম। কাঁদতে শুরু এক্সপ্রেশন। করে। মানে সায়কের ক্ষেত্রে আমার হ্যাঁ, সায়কের ক্ষেত্রে আমার একটাই ব্রিফ ছিল, বিকজ সারাদিন তো দেখি ওকে, মানে ছোটবেলা থেকে দেখে আসছে, আমার ওকে কোনো মানে ওকে আমি, কারণ ও জানেও, মানে ওকে আমি কি বলবো, কো রাইটার, আমার ওকে একটাই ছিল যে যখন মানে জাঙ্গুরুকে লাস্টের মানে এখন আরেকটু ধর স্পয়লার দিচ্ছি না, লাস্টের এক্সপ্রেশনটা কি হবে একদম ফাইনাল, যখন তোমাকে ধরা হচ্ছে তখন, নট ইভেন বউয়ের জায়গাটাতে, একদম ফাইনাল এক্সপ্রেশনটা কি হবে ওইটা একটু আমাকে করে দেখাবি, বাকিটা আমি জানি। হ্যাঁ, মানে ধরো কখনো কখনো কিছু জায়গায় আমাকে এরকমও বলে যে এই জায়গাটা আমার তোরই একটা, তো দেখ তুই মনে আছে তুই সেই সময় এরকম একটা করে ধর এই কথাটা বলেছিলি, সেখান থেকে তোলা, তো ওইভাবে করা। আর সিনেমাটাতে তো এক্সট্রা অর্ডিনারি, সেটার আমি গোটা ট্রান্সফরমেশনটা ওর দেখেছি, মানে ওর চেহারার ট্রান্সফরমেশনটা, আমরা একসাথে থাকতাম তখন এক ফ্ল্যাটে, আমি সায়ক নীলাঞ্জন, মানে আমি এখন যেখানে আছি একসাথে আমরা থাকতাম। তো সেখানেও কি করে ভাত বন্ধ করে দিল, লবণ বন্ধ করে দিল, চিনি বন্ধ করে দিল, মুসুরির ডালের উপরে থাকে, সো আই সিন দ্যাট, এন্ড আগেইন কি করে আবার নর্মাল হয়ে গেল। তো ওর অসম্ভব ডেডিকেশন, বাট খুব পিকি, মানে প্রপারলি খুব চুজ করে করে করে। আমি না আমার মনে বীরাঙ্গনায় হয় ভাবছিলাম। হুম। বীরাঙ্গনায় আছে, কাজ করেছে না, নাকি? না এখন অব্দি আমি ও সিনেমাতে আবার হচ্ছে নিজেদের মধ্যেই তো, এটা করবি, কোনটা করবে, না এটা করবো না, আবার দেখি, আচ্ছা, তো ইটস লাইক দ্যাট, তো ওইভাবে হয়। বাট আমার মনে হয় ডাইনির পরে মানে ও অনেক কাজ পাবে, বিকজ হি হ্যাজ ডান ভেরি ভেরি ওয়েল, মানে হ্যাঁ, সুপার। হ্যাঁ, ও আগে, হ্যাঁ কিন্তু করতে চায় না, ওর একটা ব্যাপার আছে যে ওকে খুব অনেক জায়গা থেকে ও, মানে আমি ওকে বলি যে ইউ শুড ও মানে সেটা তো প্রপারলি। আদিত্য বিক্রম সেনগুপ্তের সাথে কাজ করার ফল। চুজি করতে চায় না, এবার ওইটা নিয়ে না কমফর্টে হয়তো, কারণ ও লেখেও, এন্ড হি ইজ অলসো দ্য প্রডিউসার, মানে ও ডাইনিরও প্রডিউসার, দেন বীরাঙ্গনাতেও, মানে আমরা প্রোডাকশন একটা হাউস তিনজনের, আমাদের আগে বিজ্ঞাপন করতাম, এখন আমরা প্রোডাকশন গুলো সবকটাই আমরা করছি, সেটার একটা প্রেশার থাকে, যেটা একটা হিউজ প্রেশার থাকে, মানে যেটা আমরা, মানে যেটা আমার থেকে ওরা মানে নতুন, কারণ আমি ধরো একটা টাইম অবধি থাকি, তারপরে আর সম্ভব হয় না নিজের ডিরেকশন বা এক্সিকিউশনে, আর ওদের প্রোডাকশন লেভেলের যে এক্সিকিউশন সেটা একদমই নতুন, মানে সেটা আমাদের ছোটবেলা থেকে ওরকম ট্রেন্ড না, তো সেটা করতে করতে একটা খুব এফোর্ট দিতে লাগে, সো ট্রুলি আমি ওকে দেখেছি, মানে আমার এখনো মনে আছে যে একটা সিনের জন্য রন্টি কোথায়, রন্টি মাইকে আমি চেঁচাচ্ছি, ওদিকে প্রোডাকশন বেস থেকে দৌড়তে দৌড়তে যে আমার কলার আটকেছে, সিনটা করে দিয়ে আবার গিয়ে খাওয়ার দাওয়ার নিয়ে কিছু একটা দেখতে গেল, সো
তো নিজের খুব ভালো লাগলো কথা বলে, পুরো প্রসেসটা জানতে পারলাম। আমার খুব মানে ইচ্ছে ছিল ডাইনি দেখার পরে তোমার সাথে কথা বলার, এবং আরো ভালো কাজ করো আমাদের অডিয়েন্সদেরকে, মানে খুবই মানে ভালো ভালো কন্টেন্ট পেলে আমরাও খুশি হই, কথা বলার থাকে। সো অল দ্য বেস্ট, তোমার হাতে খুব ভালো লাইন আপ আছে, অ্যান্ড ডু দ্য বেস্ট। আমি জানি তুমি ভালো করবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বীরাঙ্গনা অলসো, অ্যান্ড চোর পুলিশ ডাকাত বাবু তো খুব বড় স্টার কাস্ট নিয়ে হচ্ছে। সো অল দ্য বেস্ট ফর দ্যাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর দর্শকদেরকে দেখো একটু আমার বলে দাও ডাইনি নিয়ে। হ্যাঁ, ডাইনি হইচইতে আপনারা ডাইনি দেখুন এবং জানান। খুব রিভিউজ পাচ্ছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার থ্রু জানাতে চাইলে জানান, এবং এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে। যে টপিক নিয়ে আমরা চেষ্টা করেছি কাজটা করার, খাটনি করে, তো আপনারা জানালে আমরা নতুন কাজ করছি, আমরা উৎসাহ পাবো। দর্শকের কাছে একটাই জিনিস বলার, যে আপনারা দেখুন এবং আমাদেরকে জানাবেন, খারাপ লাগুক ভালো লাগুক, খুঁটিনাটি যেরকমই হোক, অনেকটা লিখে কম লিখে আমাদেরকে জানাবেন, তাহলে আমাদের আগামীতে আরো কাজ করতে সুবিধা হবে। থ্যাংক ইউ নির্জল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।